আজকের যে ক্লাস সেটা হচ্ছে ইন্টিরিয়ার অফ দ্য আর্থ। তো ইন্টিরিয়ার অফ দ্য আর্থ অর্থাৎ আর্থের ইন্টিরিয়ারে কী কী স্ট্রাকচার রয়েছে, কী কী বিষয় রয়েছে এবং সেগুলো সম্পর্কে আমরা আজকে এই ক্লাসটাতে আলোচনা করব। দেখো, প্রথমেই বলে রাখি যে আমরা জানি যে আর্থ যে রয়েছে সেই আর্থের ইন্টিরিয়ারে অর্থাৎ একদম কেন্দ্র পর্যন্ত কতগুলো লেয়ার রয়েছে। সেই লেয়ারগুলো আমরা কীভাবে জানতে পারি? বিভিন্ন সিজমিক ওয়েভ বা বিভিন্ন আর্থকোয়েকের যে ওয়েভ হয়ে থাকে সেই ওয়েভ থেকে আমরা জানতে পারি। দেখো, এটা যদি টোটাল আর্থ হয়ে থাকে, যদি আমরা এখান থেকে একটা স্লাইস নিয়ে নিই, স্লাইস বের করে নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি একদম উপরের অংশে সেটাকে বলছি আমরা ক্রাস্ট। তারপর দেখো ম্যান্টেল রয়েছে এবং একদম ইনারে থাকি সেটা হচ্ছে কোর। ওকে, এবং এই কোর দুটো ভাগে ভাগ করা যায়, ইনার কোর আউটার কোর, সেটা আমরা পরে আলোচনা করব। জিওমরফোলজিতে এই কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যে সমস্ত আর্থের সারফেসের ওপরে যে ফিচার রয়েছে, সমস্ত যে ফিচারগুলোকে সম্পর্কে আমরা ব্যাখ্যা করব, সেগুলো এই কনসেপ্টের ওপর কিন্তু অনেকটা দাঁড়িয়ে আছে। দেখো, আপার পার্ট অফ দ্য আর্থ ইজ সলিড। আমরা জানি যে আর্থের যে আপার পার্ট, সেই আপার পার্টটা হচ্ছে কি, আমরা যেটা দেখেছি জানি, এটা সলিড। ওকে, সলিড। এবং এই যে আর্থের শেপটা, এটা কি হয়েছে, এটা একটা মোটামুটিভাবে রাউন্ড শেপ, বাট এই যে পোলার রিজিয়নটা খানিকটা স্ফিরিয়েড শেপ বলে থাকি। এখানেতে এই যে আর্থ রয়েছে, তো আর্থের আমরা যদি ইন্টেরিয়র দেখি, তাহলে উপরে আমরা জানি ভলকানিক ইরাপশন হয়ে থাকে বা ভলকানিজম হয়ে থাকে। সেই ভলকানিজমের জন্য যে ম্যাগমার সোর্সটা, সেই সোর্সটা 60 কিলোমিটার ডেপ পর্যন্ত এটা হয়ে থাকে। বাট কখনো কখনো বলা হয়ে থাকে যে ভলকানিক ইরাপশন সেগুলো 100 কিলোমিটারের মধ্যে অরিজিনেট হয়ে থাকে, ওকে, আর সারফেস থেকে। তো যাই হোক, এরপর দেখো টেম্পারেচার আমরা যদি দেখি, তাহলে টেম্পারেচার যত আমরা আর্থ সারফেস থেকে নিচের দিকে যাবো তত টেম্পারেচার বাড়তে থাকে। এটা মোটামুটি ধরতে পারি যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়ে 32 মিটার আমরা যখন ডেপথের দিকে যাব। তো যাই হোক, এরপর দেখো এই যে সিসমোলজি, অর্থাৎ সিসমোলজি বলতে কি, এই যে টোটাল আমাদের আর্থের যে সারফেস এবং তার যেই ইনার পার্ট রয়েছে, অর্থাৎ ইন্টেরিয়র অফ দ্য আর্থ রয়েছে, সেটাকে আমরা জানতে গেলে আমাদের সিসমোলজি সম্পর্কে স্টাডি করাটা খুব ইম্পর্টেন্ট। এই সিসমোলজি কি? সিসমোলজি হচ্ছে কি, ইজ দ্য সায়েন্স দ্যাট স্টাডিজ আর্থকোয়েক, অর্থাৎ আর্থকোয়েক সম্পর্কে যে আলোচনা, যে সায়েন্স, সেটাকে বলা হচ্ছে সিসমোলজি। এবং যেটা হেল্প করছে কোনটা, আন্ডারস্ট্যান্ড দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ, অর্থাৎ আমাদের যে এই যে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ আমরা যেটা পড়বো, সেটা স্টাডি করতে কিন্তু হেল্প করে থাকে এই সিসমোলজি। এবং এই সিসমোলজিতে যখনই আলোচনা করতে যাওয়া হয়, তখনই আর্থকোয়েকের কথা চলে আসে। আর্থকোয়েক যেখানে সৃষ্টি হয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি ফোকাস। ওকে, ফোকাস বা আর্থকোয়েকের কেন্দ্র বলে থাকি, তাই না? তো এই যে আর্থকোয়েকের কেন্দ্র থেকে বিভিন্ন ওয়েভগুলো তৈরি হয়ে থাকে এবং সেই ওয়েভগুলো কি করে, ট্রাভেল ইন অল ডিরেকশন, বিভিন্ন ডিরেকশনেতে সেগুলো মুভ করতে থাকে। বিভিন্ন ওয়েভগুলো, সেই ওয়েভগুলো যে ইনস্ট্রুমেন্টের দ্বারা মেজার করা হয়ে থাকে সেগুলোকে বলা হয় সিসমোগ্রাফ। ওকে, সিসমোগ্রাফ। তো তোমরা অলরেডি জানো যে আর্থকোয়েক হয়ে থাকে এবং আর্থকোয়েকের জন্য সিসমোগ্রাফে একটা মাত্রা রাখা হয়, সেই অনুযায়ী বলা হয় যে আর্থকোয়েকের তীব্রতা কতটা হবে। তো এগুলো আমরা জানি অলরেডি। তো এই যে আর্থকোয়েকের ফলে যে বিভিন্ন ওয়েভগুলো তৈরি হয়ে থাকে, সেই ওয়েভগুলো থেকে আমরা কিন্তু ইন্টেরিয়র অফ দ্য আর্থটা জানতে পারি, অর্থাৎ আর্থের ইন্টেরিয়রে কী রয়েছে সেগুলো আমরা ব্যাখ্যা করতে পারি। দেখো, এখানে পি ওয়েভ এবং এস ওয়েভ দুটো ওয়েভ রয়েছে, আর একটা হচ্ছে এল ওয়েভ। তো এগুলো সবই কিন্তু এই আর্থকোয়েকের ফলে সৃষ্ট যে ওয়েভ, সেই ওয়েভগুলো পি এবং এস ওয়েভ আর্থের ইন্টেরিয়রের মধ্যে হয়ে থাকে, অর্থাৎ সারফেসের নিচে হয়ে থাকে, সেজন্য এগুলোকে বলা হয়ে থাকে বডি ওয়েভ। ওকে, এগুলোকে বলে বডি ওয়েভ। আর এল ওয়েভটা কোথায়? এল ওয়েভটা সারফেসের মধ্যে থাকে, এটাকে আমরা বলে থাকি সারফেস ওয়েভ। ওকে, তাহলে সারফেস ওয়েভ এবং বডি ওয়েভ আমরা বুঝতে পারলাম। দেখো, খাতা বের করে রাখবে, সবসময় নোট করে নেবে জিনিসগুলো। বডি ওয়েভ এবং সারফেস ওয়েভ। তাহলে বডি ওয়েভ কোনটা, বডি ওয়েভ কোনগুলো হচ্ছে, সেটা হচ্ছে যে আর্থ সারফেসের নিচের যে ওয়েভগুলো সেগুলোকে বলা হচ্ছে বডি ওয়েভ, এবং সারফেসের মধ্যে যে ওয়েভটা থাকে সেটাকে বলা হচ্ছে এল ওয়েভ বা সারফেস ওয়েভ। এই যে পি ওয়েভ, এই পি ওয়েভের নেচার কীরকম, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্সে বলতে গেলে লংগিটিউডিনাল ওয়েভ, এটা একটা। ওকে, এই পি ওয়েভ হচ্ছে একটা লংগিটিউডিনাল ওয়েভ, এবং এটা সলিড, লিকুইড এবং গ্যাস তিনটে মাধ্যমে কিন্তু এটা পাস করতে পারে বা যেতে পারে। আর এটা ফাস্টার ইন হাই ডেন্সিটি, যেখানে ডেন্সিটি অনেক বেশি থাকে সেখানে এর ভেলোসিটি অনেক বেশি হয়ে থাকে। আমরা জানি যে 8 থেকে 13 কিলোমিটার পার সেকেন্ড এর ভেলোসিটি রয়েছে। ফাস্টার কোথায়? যেখানে হাই ডেন্সিটি। আর দেখো, রক যেখানেতে ডেন্সিটি বেশি, যেখানে রকের ডেন্সিটি বেশি, তাহলে সেখানে কী হবে, সেখানে এর ভেলোসিটি বেশি হবে। লেস ইন লিকুইড, যেখানে লিকুইড রয়েছে সেখানে এর ভেলোসিটি কিন্তু কমে যাবে। ওকে, এবং এস ওয়েভের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে পি ওয়েভের পরে যেটা আসছে সেটা হচ্ছে এস ওয়েভ। এটাকে বলা হয় প্রাইমারি ওয়েভ, এটাকে বলা হয় সেকেন্ডারি ওয়েভ। প্রাইমারি ওয়েভ সৃষ্টির পরে যে ওয়েভটা হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে সেকেন্ডারি ওয়েভ। এই সেকেন্ডারি ওয়েভের নেচার কীরকম, এটা অনেকটা ট্রানভার্স ওয়েভ, অর্থাৎ কি, এটা লংগিটিউডিনাল ওয়েভ এবং এটা ট্রানভার্স ওয়েভ। এই ট্রানভার্স ওয়েভে কী বলা হচ্ছে, এটা শুধুমাত্র সলিড মাধ্যমে এটা যেতে পারে। ওকে, আর গ্রেটার ডেন্সিটি অফ রকস আর হচ্ছে স্লোয়ার ইন এস ওয়েভ, অর্থাৎ যেখানেতে ডেন্সিটি রকের বেশি সেখানে এস ওয়েভটা স্লো হয়ে যায়, আর যেখানে ডেন্সিটি রকের বেশি সেখানে পি ওয়েভ কী হয়, ফাস্টার হয়। ওকে, তাহলে পি ওয়েভ ফাস্টার কোথায়, হাই ডেন্সিটিতে, আর এস ওয়েভ স্লো কোথায়,
যেটা হচ্ছে হাই ডেন্সিটিতে। অর্থাৎ হাই ডেন্সিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন বারবার বললাম এই বিষয়টা? কারণ এটার উপর ডিপেন্ড করে আমরা ইন্টেরিয়র অফ দ্য আর্থের অনেক স্ট্রাকচার সম্পর্কে আমরা ধারণা পেতে পারি বা পাই। তো বিভিন্ন জিওলজিস্টরা পেয়েছেন, সেগুলোকে ব্যাখ্যা করেছেন, সেগুলো জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি। এরপর দেখো এল ওয়েভ। এল ওয়েভ কি? এটা হচ্ছে সারফেস ওয়েভ। সারফেস ওয়েভের যে স্পিড বা ভেলোসিটি সেটা অনেক স্লোয়েস্ট হয়, অর্থাৎ এটা স্লো হয়, অনেক কম হয়। এবং এটা কি হয়? এটা পি এবং এস ওয়েভ যখন তৈরি হয় তারপরে এটা সারফেসে পৌঁছায়। ওকে। এবং লং ওয়েভ ফলো এ কনভেক্স পাথ। এটা একটা কনভেক্স যে পাথ, সেই পাথ ফলো করে থাকে। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে এই যে এল ওয়েভ যেহেতু সারফেসে, সেহেতু রেসপন্সিবল ফর মোর ড্যামেজ কজড বাই আর্থকোয়েক। অর্থাৎ আর্থকোয়েকের পর যে ড্যামেজ হয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন বাড়িঘর ভেঙে যায়, যে সমস্ত ড্যামেজগুলো হয়ে থাকে, রিসোর্স বা হিউম্যান যে ড্যামেজ হয়, সেটা কিন্তু এই সারফেস ওয়েভের মাধ্যমেই হয়ে থাকে। এবং এটা কি করে? এটা হচ্ছে ল্যান্ড এবং ওয়াটার দুটো মাধ্যমে কিন্তু পাস করতে পারে। ওকে। এরপর দেখো আমাদের একটা ছোট্ট কনসেপ্ট আছে যেটাকে আমরা বলে থাকি শ্যাডো জোন। এই যে পি ওয়েভ, এস ওয়েভ, এদের নেচারগুলো আমরা জানলাম, এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে ইন্টেরিয়র অফ দ্য আর্থের স্ট্রাকচার কীরকম রয়েছে। দেখো একটা মাধ্যমে, যদি একটা মাধ্যম ধরো কোর, আমি ধরে নিলাম কোর কিছুটা পার্ট ধরো আমি ধরে নিলাম সলিড, তাহলে দেখো এস ওয়েভ ক্যান পাস থ্রু অনলি সলিড, সলিডে পাস করতে পারে। বাট পি ওয়েভ দেখো এখানেতে কী হচ্ছে? এখানেতে সলিড, লিকুইড, গ্যাস এর মাধ্যমে যেতে পারছে। তাহলে ওয়েভকে যখন আমরা সিসমোগ্রাফের দ্বারা ধরতে পারছি, মেজার করতে পারছি আর্থকোয়েকের, তাহলে আমরা কিন্তু ইন্টেরিয়র অফ দ্য আর্থের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার সম্পর্কে আমরা বুঝতে পারবো যে কোন লেয়ারটা লিকুইড, কোন লেয়ারটা সলিড, ওকে, কী কী লেয়ার রয়েছে, তার মধ্যে কোনো ডিসকন্টিনিউটি রয়েছে কি না। এই ডিসকন্টিনিউটি কি সেটা আমি একটু পরে আসছি, ডিসকন্টিনিউটি কি রয়েছে কি না, এই সমস্ত বিষয়গুলো আমরা জানতে পারি। তো দেখো এখানে একটা ছোট কনসেপ্ট আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে এস ওয়েভ, নো ডাইরেক্ট এস ওয়েভ রিসিভড হেয়ার। অর্থাৎ এই যে জোনটা, অর্থাৎ এখানে যদি আর্থকোয়েক সৃষ্টি হয়ে থাকে, তাহলে এই যে জোনটা 103 ডিগ্রি, এদিকে 103 ডিগ্রি, এই যে জোনটা এখানে এস ওয়েভ, নো ডাইরেক্ট এস ওয়েভ রিসিভ হিয়ার, এখানেতে এস ওয়েভ কিন্তু রিসিভ করতে পারছে না। ওকে। অর্থাৎ ইন্টেরিয়র অফ দ্য একদম কোর যে এরিয়াটা, সেই এরিয়াটাতে কোনো একটা পার্ট কিন্তু লিকুইড রয়েছে, সেই কারণে এস ওয়েভ কিন্তু যেতে পারছে না। আবার দেখো তুমি যদি দেখো যে এই যে অংশটা 103 থেকে 142, এখানেতে পি ওয়েভ কিন্তু যেতে পারছে না। ওকে। এখানে কিন্তু পি ওয়েভ যেতে পারছে না। পি ওয়েভের এটা কিন্তু শ্যাডো জোন, বিকজ দেখো এই যে কোরে আসার আগে এখানে কিন্তু ডাইরেক্ট চলে যাচ্ছে এদিকে, বাট এখানে যখন প্রবেশ করছে তখন ডেনসিটির পার্থক্য ঘটছে। অর্থাৎ এই অংশ বা মাঝের অংশটাতে ডেনসিটির কিছু ডিফারেন্স রয়েছে, সেই কারণে কি হচ্ছে? এটা এভাবে কার্ভ করে যাচ্ছে এবং সেটা পরবর্তীকালে এই জায়গায় এসে পৌঁছাচ্ছে। তাহলে এই জায়গাতে কোনো পি ওয়েভ পৌঁছাচ্ছে না, এই জায়গাতেও কোনো পি ওয়েভ পৌঁছাচ্ছে না। তাহলে এই জোনটা এবং এই জোনটা দুটো কিন্তু শ্যাডো জোন। তাহলে এটা পি ওয়েভ শ্যাডো জোন, এটা এস ওয়েভ শ্যাডো জোন। ওকে। তো মোটামুটিভাবে বোঝা গেল যে কেন আমরা শ্যাডো জোনটা পড়লাম। কারণ আমরা ইন্টেরিয়র অফ দ্য আর্থের ডেনসিটি এবং তার যে স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচার সম্পর্কে আমরা একটা ধারণা এখান থেকে পেতে পারি। অর্থাৎ বিভিন্ন যে জিওলজিস্ট রয়েছেন ওনারা পেয়েছেন। তো সেই বিষয়টাকে আমি জাস্ট তোমাদের কাছে ব্যাখ্যা করে দিলাম। আশা করি বোঝা গেছে। যদি বোঝা না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, পরে আমি যখন লাইভ ক্লাস হবে তখন আমি তোমাদেরকে এটা আরও ডিটেলসে, যদি কোনো কনফিউশন থাকে আমি অবশ্যই বলে দেবো। ওকে। বাট আমি একটা কথা বলে রাখি, যে কথাগুলো আমি ক্লাসে বলবো সেগুলো বারবার তোমরা শুনবে, অবশ্যই শুনবে, এবং সেগুলোকে খাতায় নোট করে নেবে ছোটো করে নিজের মতো করে। ওকে। এরপর একটা মেন বিষয়, জিওগ্রাফিতে এটা পড়তে হয়। তো এখানেতে আমরা যদি দেখি, যদি আমি একটা ডায়াগ্রাম ড্র করি, যে ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট এখানেতে, কারণ ডিসকন্টিনিউটি বা যে দুটো লেয়ারের মাঝখানের যে পার্থক্য করে দেয় যে লেয়ারটা, সেটাকে আমরা ডিসকন্টিনিউটি বলে থাকি। সেগুলো সম্পর্কে আমরা অবশ্যই পড়বো এখানেতে। ওকে। তা প্রথমে আমি একটা ডায়াগ্রাম ড্র করে নিই। দেখো একদম ওপরের যে লেয়ার, এটা এটা এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম উপরের যে লেয়ারটা, সেই লেয়ারটা এখানে রয়েছে, এখানেতে একদম উপরে, এটাকে শিয়াল এবং সীমা বলা হয়ে থাকে। আমি পরে আসছি একটু। তারপরে দেখো এখানে নিচের দিকে এটা এখানে রয়েছে ম্যান্টেল, এবং লাস্টের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে কোর। তাহলে এটা কোর, এটাকে আমরা বলছি কি? এটাকে বলছি আমরা ম্যান্টেল, আর এটাকে বলছি আমরা কি? এটাকে বলছি শিয়াল এবং সীমা, অর্থাৎ ক্রাস্ট। ক্রাস্ট। ওকে। এই কাস্টের মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা ভাগ, এই একটা ভাগ। এটা যদি আমি ওশেনের পার্ট ধরি, ওশেন পার্ট ধরি একদম সারফেসের, তাহলে এই পার্টটাকে বলা হচ্ছে ওসিয়ানিক ক্রাস্ট, আর এটা হচ্ছে কন্টিনেন্টাল ক্রাস্ট। ওকে। আর নিচের দিকে আছে, আমি নিচের দিকে যদি আমি আসি, তাহলে এখানে হচ্ছে ম্যান্টেল। এই ম্যান্টেলকে দুটো ভাগে ভাগ করা হয়। ওকে। একটা হচ্ছে আপার ম্যান্টেল, একটা হচ্ছে লোয়ার ম্যান্টেল। উপরের পার্টটাকে বলা হচ্ছে আপার, আর নিচের পার্টটাকে বলা হচ্ছে লোয়ার ম্যান্টেল। কোরটাকে যদি আমি দুটো ভাগে ভাগ করি, তাহলে উপরের পার্টটাকে বলা হচ্ছে আউটার কোর, আর নিচের পার্টটাকে বলা হচ্ছে ইনার কোর।
ওকে, আশা করি বোঝা গেছে। যদি এটা আর্থ হয়ে থাকে তাহলে এখান থেকে যদি আমি একটা স্লাইস নিয়ে নিই, আমি সেই ডায়াগ্রামটাকে এখানেতে ড্র করেছি। ওকে, তাহলে কন্টিনেন্টাল ক্রাস্ট, ওশেনিক ক্রাস্ট, আপার ম্যান্টেল, লোয়ার ম্যান্টেল, আউটার কোর, ইনার কোর। ওকে, মেন তিনটে ভাগ, একটা হচ্ছে ক্রাস্ট, একটা হচ্ছে ম্যান্টেল, একটা হচ্ছে কোর। ওকে, এরপর এর যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু প্রথমে দেখে নিই। দেখো শিয়াল রয়েছে, শিয়াল। শিয়াল বলতে অ্যাকর্ডিং টু সুইস, আমেরিকান একজন জিওলজিস্ট, শিয়াল এবং সীমা এবং নিফে তিনটে কথা তিনি বলেছিলেন, আমি আসছি। শিয়াল কি? শিয়াল হচ্ছে আপার মোস্ট লেয়ার। দেখো একদম আপার মোস্ট লেয়ারকে বলা হচ্ছে শিয়াল। কেন শিয়াল বলা হচ্ছে? কারণ এটা সিলিকা এবং অ্যালুমিনিয়াম এই দুটো নিয়ে গঠিত, সিলিকা এবং অ্যালুমিনিয়াম, সেজন্য শিয়াল। ওকে, মনে রাখার জন্য আমি বলে থাকি, দেখো কন্টিনেন্ট মানে কি ল্যান্ড, ল্যান্ডে কি থাকে? কারণ শিয়াল নামক একটা জীব থাকে। তো জাস্ট এটা মনে রাখার জন্য, তো সেই শিয়াল অর্থাৎ সিলিকা এবং অ্যালুমিনিয়াম থাকার জন্য শিয়াল। তাহলে শিয়াল কোন পার্টটা? কন্টিনেন্টাল পার্ট। বিকজ আমি একটু আগেই বললাম ল্যান্ডে কি থাকে, শিয়াল থাকে, জাস্ট বোঝার জন্য। এখানে তো এটাকে হচ্ছে শিয়াল, সিলিকা এবং অ্যালুমিনিয়াম। ওকে, আর সীমা কি? সিলিকা অ্যান্ড ম্যাগনেসিয়াম থাকে, এটা ম্যাগনেসিয়াম এবং সিলিকা, সেই জন্য এটাকে বলা হয় সীমা। দুটো পার্টি কোনটা? একটা হচ্ছে কন্টিনেন্টাল কাস্ট, কন্টিনেন্টাল কাস্টকে কি বলা হয় থাকে? শিয়াল। আর ওশিয়ানিক কাস্টকে কি বলা হয় থাকে? মেনলি সীমা। সিলিকা অ্যান্ড ম্যাগনেসিয়াম, সিলিকা অ্যান্ড অ্যালুমিনিয়াম, অর্থাৎ এটাতে অ্যালুমিনিয়াম থাকে, এটাতে ম্যাগনেসিয়াম থাকে। ওকে, তারপর দেখো এখানেতে আমরা যদি দেখি তাহলে হচ্ছে লোয়েস্ট ডেনসিটি, এই যে ডেনসিটি না, ডেনসিটি সিয়ালের এটা কম থাকে, 2.75 থেকে 2.90 গ্রাম পার সেমিকিউ থাকে এটা। ওকে, আর থিকনেস কত থাকে? 20 থেকে 50 কিলোমিটার থাকে। বাট যেখানে মাউন্টেন রয়েছে না, মাউন্টেন রেঞ্জ যেখানে রয়েছে সেখানেতে এই থিকনেসটা ম্যাক্সিমাম থাকে। ওকে, আর মিনিমাম থাকছে কোথায়? আন্ডার দ্য ওশিয়ান, ওশিয়ানের নিচের যে পোর্শন থাকছে সেখানেতে কিন্তু এর পার্টটা অনেক কম থাকছে। এবং অ্যাকর্ডিং টু সুইস বলা হচ্ছে যে সিয়ালটা আপার মোস্ট লেয়ার, বাট তারপরে যেটা সেটা হচ্ছে সীমা। ওকে, সীমা। আশা করি এই জায়গাটা বোঝা গেছে। এবং এই যে একদম উপরের পার্টটা, উপরের পার্ট অর্থাৎ কন্টিনেন্টাল পার্টটা, এই পার্টগুলো হয়ে থাকে কি রিজিড টাইপ, রিজিড মানে আই মিন সলিড টাইপের হয়ে থাকে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার একদম আপার পার্ট, এখানেতে শিয়াল এবং সীমা থাকছে। এবং এই শিয়াল এবং সীমা এর মাঝখানে একটা ডিসকন্টিনিউটি থাকছে। ওকে, ডিসকন্টিনিউটি মানে কি? ডিসকন্টিনিউটি মানে হচ্ছে দুটো লেয়ারের মাঝখানে একটা লেয়ার, যে লেয়ারটা দুটোর মধ্যে বৈশিষ্ট্য পার্থক্য করে দিচ্ছে, সেই লেয়ারটাকে বলা হচ্ছে ডিসকন্টিনিউটি, বা বাংলাতে বলে বিযুক্তি রেখা। ওকে, এই বিযুক্তি রেখা, তাহলে শিয়াল এবং সীমা এর মাঝখানের যে বিযুক্তি রেখা সেটাকে বলা হচ্ছে কনরাড বিযুক্তি রেখা, কনরাড ডিসকন্টিনিউটি। ওকে, এটা হচ্ছে কনরাড ডিসকন্টিনিউটি রয়েছে। এরপর দেখো তারপরে যদি আমি নিচের দিকে যাই তাহলে আমরা পাচ্ছি কি? ম্যান্টেল, তাই তো? ম্যান্টেল পাচ্ছি। এবং এই ম্যান্টেলের একদম উপরের দিকে যে অংশটা, অর্থাৎ আপার ম্যান্টেল এবং লোয়ার ম্যান্টেল, দুটো পার্ট রয়েছে। এই দুটো পার্টে আমাদেরকে একটু দেখে নেবো কি রয়েছে। দেখো আপার ম্যান্টেল এক্সটেনশন 50 থেকে 700 কিলোমিটার, 50 থেকে আপার ম্যান্টেল কত? 700 কিলোমিটার পর্যন্ত, 700 কিমি। আর আগেরটা আমি কত বলেছিলাম দেখো? 20 থেকে 50, অর্থাৎ এখান থেকে 20 থেকে 50 যদি আমি ধরি তাহলে এটা আমি 20 থেকে 50 ধরলাম, তার উপরে সয়েল রয়েছে, তাহলে 50 কিমি, তাহলে এটা 20, এখানে যদি আমি 20 কিমি, 20 কিমি থেকে 50, এটা হচ্ছে তোমার শিয়াল। ওকে, শিয়াল থাকছে, তারপর এখানে নিচে সীমা থাকছে, তারপরে দেখো এখানেতে 50 থেকে 700 পর্যন্ত আপার ম্যান্টেল, এটা প্রথমে বলে দিই আপার ম্যান্টেল। দেখো 50 থেকে 700, 700 থেকে 2900 পর্যন্ত লোয়ার ম্যান্টেল, 700 থেকে, তার মানে এটা 2900 কিলোমিটার, এটা হচ্ছে কি? এটা হচ্ছে লোয়ার ম্যান্টেল। ওকে, তারপর কোর রয়েছে, দেখো কোরে দুটো ভাগ, একটা আউটার কোর, একটা ইনার কোর। আউটার কোরের যে ভাগটা, মানে আউটার কোর কতটা? 2900 কিলোমিটার থেকে 5150 কিলোমিটার পর্যন্ত। আর 5150 কিলোমিটার থেকে 6371 কিলোমিটার পর্যন্ত হচ্ছে ইনার কোর। ওকে, এটা হচ্ছে যদি আমি সারফেস থেকে নিচের দিকে যাই তাহলে 20 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত আমরা পাচ্ছি কি? শিয়াল আর সীমা। তারপর 50 থেকে 700 পর্যন্ত পাচ্ছি আমরা কি? পাচ্ছি আপার ম্যান্টেল। 700 থেকে 2900 পর্যন্ত পাচ্ছি আমরা লোয়ার ম্যান্টেল। ওকে, তারপর 2900 থেকে 5150 কিলোমিটার পর্যন্ত পাচ্ছি আমরা আউটার কোর। এবং এখান থেকে 6371 কিলোমিটার পর্যন্ত পাচ্ছি আমরা ইনার কোর। ওকে, তাহলে একদম প্রথমে যে ডিসকন্টিনিউটি সেটাকে আমরা বলছি কনরাড ডিসকন্টিনিউটি। ওকে, তারপরে দেখো আপার ম্যান্টেল। আপার ম্যান্টেল কি? আপার ম্যান্টেল এক্সটেনশন আমি বলে দিয়েছি, এবং এটা হচ্ছে ডিপেস্ট আর্থকোয়েক, যেখানে অর্থাৎ আর্থকোয়েকে যখন ডিপেস্ট আর্থকোয়েক হয়ে থাকে তখন এই জোনটাতে, অর্থাৎ এই ম্যান্টেলের যে জোনটা, এই ডিপেস্ট আর্থকোয়েকগুলো এখানেতে হয়ে থাকে। ওকে, এবং এই যে পোর্শনটা, এই পোর্শনটা অনেকটা সলিড টাইপের, নিচের দিকটা অনেকটা সলিড টাইপের, উপরের দিকটা কিছু কিছু জিওলজিস্টের মতে প্লাস্টিক টাইপ। ওকে, প্লাস্টিক টাইপ, বাট এটা হচ্ছে সলিড টাইপ, এটা হচ্ছে সলিড। তোমরা ওখানে ওয়েবগুলো পড়েছো, তাহলে ওয়েব দেখলেই বুঝতে পারবে। তাহলে এটা কিছুটা হচ্ছে তোমার প্লাস্টিক টাইপ। ওকে, প্লাস্টিক টাইপ আর সলিড। আর উপরের দিকে একদম এটা কি আছে? এটা সলিড।
সলিড টাইপ। তাহলে এরপর দেখো এখানে সলিড আছে, এরপর নিচের দিকে কোর রয়েছে। এই কোর কিছু ইনার পার্ট, একদম একদম ভিতরের দিকে যে পার্ট, সেই পার্টটাকে আমরা বলছি ইনার মোস্ট পার্টকে বলছি কোর। ওকে, এবং এর ডেন্সিটি হেভি একটা মেটালিক সাবস্টেন্স থাকে, এখানে নিকেল আর আয়রন থাকে। ওকে, এই কোরে নিকেল এবং আয়রন থাকে, এই জন্য এটাকে নিফেও বলা হয়ে থাকে, নিফে। ওকে, নিফে বলা হয়ে থাকে। তো এই যে কোর, এই কোর হচ্ছে তাহলে নিকেল আর আয়রন থাকছে, এর ডেন্সিটি 12। ওকে, 12 গ্রাম পার সেমি কিউব বা ঘন সেমি। ওকে, ডেন্সিটি দেখো অনেক বেশি এখানে, তাই না? এটা 12 গ্রাম পার ঘন সেমি, এটা ডেন্সিটি অনেক বেশি। আউটার কোর যেটা 2900 থেকে 5150, আমি বলেছি 5150 কিলোমিটার। ইনার কোর যেটা সেটা হচ্ছে 6371 কিলোমিটার পর্যন্ত থাকে। তাহলে আমাদের কোর কোথায় রয়েছে একদম, সেটা হচ্ছে 6371 কিলোমিটার পর্যন্ত। ওকে, এবার ইনার কোর যেটা, সেটা হচ্ছে সলিড থাকে, বিকজ এখানে হিউজ প্রেসার, বিকজ তোমরা বুঝতেই পারছো এখানে প্রেসারের পরিমাণ অনেক বেশি, জন্য এটা হিউজ প্রেসারের জন্য এটা সলিড থাকছে। বাট আউটার কোরটা লিকুইড টাইপের বিহেভিয়ার করে। আমরা কি করে জানতে পারি? কারণ এখানেতে এস ওয়েভটা এখানেতে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। কারণ সেই আমরা বলেছিলাম এখানে শ্যাডো জোনের কথা, দেখো এখানে এস ওয়েভ ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তার মানে এটা বলতে পারি যে এই যে আউটার কোর এটা কিন্তু বিহেভ করছে, এই যে আউটার কোর এটা কিন্তু অনেকটা বিহেভ করছে কার মতো, সেটা হচ্ছে লিকুইডের মতো। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমার মেন বৈশিষ্ট্য। এরপর আমাদের এখানে জানতে হবে যেটা, সেটা হচ্ছে ডিসকন্টিনিউটিগুলো। দেখো সিয়াল এবং শিবা এর মাঝখানে যে ডিসকন্টিনিউটি, এটাকে আমরা বলে থাকি কন্ডার ডিসকন্টিনিউটি। এরপর দেখো এই যে সিয়াল এবং সীমা বা কাস্ট, এর সঙ্গে ম্যান্টেল বা আপার ম্যান্টেলের একটা ডিসকন্টিনিউটি রয়েছে, তাই না? তাহলে আবার তারপর দেখো মোহরভিষিক, এটাকে বলে মোহরভিষিক ডিসকন্টিনিউটি। মনে রাখার জন্য একটা শর্টকাট টিক যা আমি বলে দিচ্ছি এক্ষুনি, ডিসকন্টিনিউটি। তারপরে দেখো এখানে আছে কন্ডার, তারপর মোহরভিষিক, তারপরে দেখো ম্যান্টেল, এখানে রয়েছে ম্যান্টেল, আপার ম্যান্টেল, লোয়ার ম্যান্টেল, এর মাঝখানে যেটা আছে রেপটি ডিসকন্টিনিউটি বা রেপটি বিযুক্তি রেখা। ওকে, তারপর দেখো কোর, আউটার কোর, আর কি এখানে লোয়ার ম্যান্টেল। ওকে, এটা হচ্ছে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। ওকে, আর দেখো এখানে তারপর একদম লাস্টে আছে লেহম্যান ডিসকন্টিনিউটি। এটা কার মধ্যে থাকছে? এটা হচ্ছে আউটার কোর এবং ইনার কোরের মধ্যে। ওকে, আমি ডিসকন্টিনিউটিগুলো একটু বলে দিই, কারণ এগুলো পরীক্ষায় থাকে অনেক সময়, অনেক পরীক্ষাতেই। দেখো একদম তাহলে কি হচ্ছে, সিয়াল এবং সীমা এর মাঝখানে থাকছে যে ডিসকন্টিনিউটি, সেটা হচ্ছে কন্ডার ডিসকন্টিনিউটি, অর্থাৎ দুটো লেয়ারকে ডিসকন্টিনিউ করছে কি এখানে কন্ডার ডিসকন্টিনিউটি। এনারা এক একজন জিওলজিস্ট, এনাদের নাম অনুসারে এগুলোকে বলা হয়েছে কন্ডার ডিসকন্টিনিউটি। তারপরে দেখো এখানেতে সেটা হচ্ছে মোহরভিষিক ডিসকন্টিনিউটি। তারপরে দেখো র্যাপটি ডিসকন্টিনিউটি, তারপরে হচ্ছে তোমার গুটেনবার্গ ডিসকন্টিনিউটি, আর এটা হচ্ছে লেহম্যান ডিসকন্টিনিউটি। অর্থাৎ আউটার কোর ইনার কোরের মাঝখানে লেহম্যান, লোয়ার ম্যান্টেল আউটার কোর এর মাঝখানে গুটেনবার্গ, লোয়ার ম্যান্টেল আপার ম্যান্টেল এর মাঝখানে রেপটি, আপার ম্যান্টেল এবং কাস্টের মধ্যে হচ্ছে মোহরভিষিক, আর দুটো কাস্টের মধ্যে সিয়াল এবং সীমার মধ্যে সেটা হচ্ছে কন্ডার্ট। মনে রাখার জন্য কি করবে? দেখো মনে রাখার জন্য এটা মনে রাখবে CMRGL। ওকে, CMRGL। ওকে, কন্ডার্ট, তারপর সিয়াল অ্যান্ড সীমা, তারপরে মোহরভিষিক। বলো তোমরা মোহরভিষিক কী হবে এখানে? এখানে সিয়াল সীমা, তাহলে সিয়াল সীমার সাথে কার হলো আপার ম্যান্টেল, আপার ম্যান্টেলের সাথে লোয়ার ম্যান্টেল কার? রেপটি, তাই না? এটা লোয়ার ম্যান্টেল অ্যান্ড আপার ম্যান্টেল। তারপরে গুটেনবার্গ কার সঙ্গে? লোয়ার ম্যান্টেলের সঙ্গে আউটার কোরের সঙ্গে ইনার কোরের কার? লেহম্যান ইনার কোর। এটা মনে রাখবে CMRGL, অর্থাৎ CMRGL। ওকে, সিয়াল সীমা, তারপর আপার ম্যান্টেলের সঙ্গে লোয়ার ম্যান্টেলের সঙ্গে আউটার কোরের সাথে, তারপর ইনার কোরের সাথে। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক সময় আসে, তোমাদের MCQতেও আসে, তো এগুলো তোমরা একটু ভালো করে দেখে রাখবে। ওকে, তো এই বৈশিষ্ট্যগুলো পড়ে রাখতে হবে আমাদের। ইন্টেরিয়র অফ দ্য আর্থের কী কী বৈশিষ্ট্য রয়েছে, এর ডেপথ কত, এবং এর যে পার্ট রয়েছে তখন সলিড। ওকে, আর দুটো বলেই দিই এখানেতে, আউটার কোরটা কী ছিল? একটু লিকুইড টাইপের নেচার, আর ইনার কোরটা কিসের? সলিড টাইপের নেচার। ওকে, আমরা আগেই দেখেছি, এখানে দেখে নাও এখানেতে, এই যে এস ওয়েভ ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, কারণ এটা হচ্ছে সলিড টাইপের। তাহলে সলিডে যে ওয়েভ যেতে পারে না সে এখানে পৌঁছায় না। ওকে, তাহলে কিছু শ্যাডো জোন তৈরি হয়, সেই কারণে আমরা এভাবেই কিন্তু ইন্টেরিয়র অফ দ্য আর্থের সম্পর্কে একটা ধারণা পাই বা পেতে পারি। ওকে, তো এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো ভালো করে জেনে রাখবে। ডেনসিটিগুলো মোটামুটি মনে রাখবে, যেগুলো আমি তোমাদের বলে রাখছি, যেমন কোর এর ডেনসিটি কত মনে রাখবে, সিয়ালের ডেনসিটি কত মনে রাখবে, সিয়াল কাকে বলে, সীমা কাকে বলে, এগুলো মনে রাখবে। কারণ সিয়াল কি? সিয়াল হচ্ছে সিলিকা অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে কন্টিনেন্টাল কাস্ট, এবং অর্থাৎ কন্টিনেন্টাল বাংলা হচ্ছে মহাদেশীয়। ওকে, আর সীমা সিলিকা অ্যান্ড ম্যাগনেশিয়াম, এটা হচ্ছে একদম সীমা। ম্যাগনেশিয়াম এটা হচ্ছে ওশেনিক কাস্ট।
এবং তার নিচে যেটা সেটা হচ্ছে ম্যান্টেল। ম্যান্টেল দুটো ভাগ, একটা আপার ম্যান্টেল, একটা লোয়ার ম্যান্টেল। আপার ম্যান্টেল এবং লোয়ার ম্যান্টেল দুটো রয়েছে। তারপর লোয়ার ম্যান্টেলের একদম নিচের দিকে সেটা হচ্ছে কোর। কোরটায় দুটো ভাগ, একটা হচ্ছে আউটার কোর এবং ইনার কোর। এটা হচ্ছে ইন্টেরিয়র অফ দ্য আর্থের স্ট্রাকচার। তাহলে আমরা এখানে কী কী ভালো করে মনে রাখবো? দেখো, প্রথমে একটা ইন্ট্রোডাকশন মনে রাখবো যে আমরা কীভাবে ইন্টেরিয়র অফ দ্য আর্থটাকে জানতে পারছি বা বুঝতে পারছি। তারপর আমরা এখান থেকে শ্যাডো জোন, সেটা আমাদের সাপোর্ট করবে যে ইন্টেরিয়র অফ দ্য আর্থ সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার। এবং তারপরে যেটা আমরা পাবো সেটা হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো পাবো এখানেতে, সিয়াল, সীমা, মেন্টাল কোর, এগুলো বৈশিষ্ট্যগুলো পাবো। আর শেষে একটা কথা বলে রাখি যে এখন বর্তমান সময়ে এই তিনটে অনেক কনসেপ্ট উঠে আসছে, যেমন লিথোস্ফিয়ার, অ্যাস্থেনোস্ফিয়ার এবং সেন্ট্রোস্ফিয়ার। এই তিনটে কী কী? দেখো, আমরা এই যে ইন্টেরিয়র অফ দ্য আর্থ আমরা পড়লাম বা আমরা বৈশিষ্ট্যগুলো জানলাম এখানেতে, এই ইন্টেরিয়র অফ দ্য আর্থের একদম এদিকে কী আছে? এটা হচ্ছে কন্টিনেন্টাল ক্রাস্ট, এটা হচ্ছে ওশেনিক ক্রাস্ট। তারপরে আমরা কি পাচ্ছি? তারপরে আমরা পাচ্ছি এখানেতে, ধরো আমরা পাচ্ছি এটা হচ্ছে ইনার কোর, বলো। তারপরে এটা কি? আউটার কোর। এটা কি? ম্যান্টেল। এটা কি? লোয়ার ম্যান্টেল। এটা হচ্ছে আপার ম্যান্টেল। আপার ম্যান্টেল। এবার বলা হচ্ছে কি যে সলিড একদম উপরের পার্টটা, যেটা 100 কিলোমিটার পর্যন্ত, সেই 100 কিলোমিটার পর্যন্ত যেটা, সেই পার্টটাকে অনেকে বলছেন কি যেটা লিথোস্ফিয়ার। ওকে, এটাকে বলছেন যে লিথোস্ফিয়ার। ওকে, এবং এই লিথোস্ফিয়ারে বলছেন কি যে শিয়াল আর সীমা থাকছে মেনলি এই পার্টটাতে। ওকে, তারপরে পার্টটাকে বলা হচ্ছে কি? তারপরে পার্টটাকে বলা হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। এটা হচ্ছে সলিড লিথোস্ফিয়ারের নিচের অংশ, যেটা হচ্ছে ফ্লোটিং থাকছে, যেখান থেকে ম্যাগমা তৈরি হয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। অ্যাস্থেনোস্ফিয়ার। আর একদম ইনার মোস্ট পার্ট যেটা, সেটাকে বলা হচ্ছে সেন্টোস্ফিয়ার। সেন্টোস্ফিয়ার, এই কনসেপ্টটা একটু মনে রাখবে। সেন্টোস্ফিয়ার, অ্যাস্থেনোস্ফিয়ার, লিথোস্ফিয়ার। উপরে একদম সলিড পার্টটা হচ্ছে লিথোস্ফিয়ার, যেখান থেকে ম্যাগমা তৈরি হচ্ছে, সেই পার্টটাকে বলা হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। একদম সেন্ট্রাল বা ইনার পার্টটাকে বলা হচ্ছে তোমার সেন্টোস্ফিয়ার। ওকে, এই তিনটে কনসেপ্ট মনে রাখবে। যাই হোক, যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, এবং যদি আরও কিছু তোমাদের জানার থাকে তাহলে তোমরা সেগুলোকে খাতায় নোট করে রাখবে। পরবর্তীকালে যখন ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে তখন তোমরা এখানে ক্লাসটা জেনে নেবে, আর এর সাথে স্টাডি মেটেরিয়ালটা অ্যাটাচ করে দেওয়া হবে। ওকে।